করোনা রোগের কারণে তরুণরা যতটা না ক্ষতির শিকার হচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতির শিকার হচ্ছেন করোনার কারণে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটার কারণে। হতাশাগ্রস্ত তরুণদের মধ্যে অনেকেই এখন ধ্বংসের পথে পা বাড়াচ্ছেন। না, আমরা কোনোভাবেই তরুণদের এমন ক্ষতি হতে দিতে পারি না। আমরা তরুণদের পাশে দাঁড়াতে চাই, তরুণদের কথা বলতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার কারণে ভীষণ ক্ষতির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। তারা এখন নানাভাবে যুক্তি দেখাচ্ছেন ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য। এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি বলছেন সেটা জানতে গিয়ে এমন কিছু তথ্য পাওয়া গেল যেটা সত্যি মেনে নেওয়া যায় না। শিক্ষা এবং শিক্ষার্থীদের নানা বিষয় নিয়ে গবেষণা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইনস্টিটিউটে। সেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে তথ্যটি পাওয়া গেল একজন শিক্ষকের মাধ্যমে। ওই তথ্য অনুযায়ী করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় প্রথম 9 মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যত সংখ্যক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা আগে কখনো দেখা যায়নি। করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে আশঙ্কাজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে প্রায় 30 জনের কাছাকাছি শিক্ষার্থী আমাদের ইতিমধ্যে সুইসাইড করেছে। করোনার ফ্রাস্ট্রেশনের কারণে মূলত এই সুইসাইডটা তাদের মাঝে এসেছে এবং আমরা এটা একটা বহুমুখী কারণ এই সুইসাইডের ক্ষেত্রে দেখে থাকি। আপনারা জানেন আমাদের অনেক শিক্ষার্থী এখানে তারা টিউশনি করে বাড়িতে সাপোর্ট দিত, এখন তারা সাপোর্ট দিতে পারছে না। আরেক ধরনের শিক্ষার্থী রয়েছে তারা ফিউচার নিয়ে উদ্বিগ্ন হয়ে গিয়েছে, তারা কি করবে। এবং আরেক ধরনের সুইসাইড যেটা তারুণ্যের সুইসাইড আমি বলতে চাই, যেটা প্রেম ঘটিত, কিন্তু এই সুইসাইডগুলো করোনা না হলে হতো না। আত্মহত্যার পথ বেছে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থীদের মধ্যে একজন ইমাম হোসেন। তার বন্ধুদের বিশ্বাস ইমাম হোসেন হয়তোবা নিজেকে এভাবে শেষ করে দিতেন না যদি করোনার অনিশ্চয়তা দূর হয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও খুলে যেত। তার একটা মেয়ের সাথে রিলেশন ছিল। করোনার সময় যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখন মেয়েটার বাবা দেখলো যে মেয়েটাকে একটা পাত্রস্থ করতে পারলে, বিয়ে দিতে পারলে ভালো হয়। তো সেই ভাবনা থেকে সে মেয়েটার একটা বিয়ে ঠিক করে এবং তার বিয়ের অ্যারেঞ্জমেন্ট খুব জোরসোরে চলতে থাকে। এগুলা ইমাম হোসেনের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। সে দেখতাম যে প্রায় ফেসবুকে পোস্ট দিত বিভিন্ন ধরনের হতাশামূলক সুইসাইডাল পোস্ট। মেয়ের বিয়ে একদম ফাইনাল। তো সে অবস্থায় সে 17 আগস্ট 2020 সালে সকালের দিকে সে বরিশাল উজিরপুর তাদের বাসায় সে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। এটা মূলত করোনার কারণেই। যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকতো তাহলে সে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে থাকতো, সবার সাথে মিশতো, সমস্যার সমাধান করতে পারতো সে বিভিন্ন ইয়ার মাধ্যমে, বন্ধু বান্ধবের সহযোগিতায় হোক, যেভাবে হোক। কিন্তু হ্যাঁ, মেয়েটারও ওইভাবে বিয়ে হয়ে যেত না। মেয়েটাও এদিকেই থাকতো, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে এখানে পড়ালেখায় ব্যস্ত থাকতো। 2005 থেকে 2020 পর্যন্ত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই 40 শিক্ষার্থীর মধ্যে 10 জন রয়েছে যারা আত্মহত্যার পথ বেছে নেয় করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রথম 9 মাসে। সব মিলিয়ে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের 14 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 15 শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে ইতিহাসে এত সংখ্যক একটা নির্দিষ্ট টাইমে এত সংখ্যক স্টুডেন্ট কখনোই সুইসাইড করেনি। করোনার অনিশ্চয়তায় শিক্ষার্থীদের মধ্যে যে হতাশা নেমে এসেছে সেটা কি শিক্ষকদের স্পর্শ করছে? এ ব্যাপারে শিক্ষকরা বলছেন যে ক্ষতি শিক্ষার্থীদের হচ্ছে সেটা তাদের জন্য মেনে নেওয়া কঠিন। পড়ালেখা চালানোর জন্য অনলাইন অ্যাক্টিভিটিস শুরু করলাম। অনলাইন অ্যাক্টিভিটিসে দেখা যাচ্ছে যে প্রথম দিকে হয়তো 70% স্টুডেন্ট ছিল, কিন্তু আস্তে আস্তে কমতে কমতে এটা 30-40% এসে পড়ছে। কারণটা আমার মনে হয় এই আমাদের দেশটা এখনও ওই ইন্টারনেট প্রযুক্তিটা ওইভাবে উন্নত হইতে পারে নাই। এটা হলো একটা দিক। এটা হলো কি আমার এখানে সাবজেক্ট আমি অনলাইনে তাকে টিচ দিলাম সেটা, কিন্তু কেমিস্ট্রির মতো প্র্যাকটিক্যাল যেসব সাবজেক্টগুলো আছে বা বায়োকেমিস্ট্রি বা বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টি যেসব সাবজেক্টগুলো মেইনলি প্র্যাকটিক্যাল বেসড, পৃথিবীর অনেক উন্নত দেশে আছে প্র্যাকটিক্যালটা অনলাইনে করাচ্ছে, কিন্তু আমাদের এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার এখনও ডেভেলপ করে নাই। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে করাইতে পারতেছি না, যার ফলে এইটার একটা বিরাট কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে। এদিকে করোনার কারণে সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেয়ে যাদের বয়স বেড়ে যাচ্ছে
তারা এখন চরম হতাশার মধ্যে আছেন। দাবি জানাচ্ছেন তাদের ব্যাপারে বিশেষ বিবেচনা করার জন্য। করোনাকালীন প্রণোদনা হিসাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32-এ উন্নীত করার জোরালো দাবি ও আবেদন জানাচ্ছে এদেশের যুব সমাজ। করোনা জীবনের যে সময় কেড়ে নিচ্ছে, এর চেয়ে বড় বাস্তবতা আর কি হতে পারে? করোনার অনিশ্চয়তায় চাকরির বয়স পার হয়ে যাওয়া কিংবা চাকরি না পাওয়া এ সব বিষয় যে কতটা হতাশার তা সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না, যেমনটা সম্ভব হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ সেনের। পড়াশোনা শেষ হয়েছে, চাকরির বয়স চলে গেছে, কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, চাকরি হয় নাই। এই মনে দুঃখে, এই মনে কষ্টে সে এই আত্মহত্যা করছে। বলতো যে আমার চাকরি হলো না, কেমন বাঁচবো, কেমন খাবো। 2বার ইন্ডিয়া গেছে ফাস্টফুড করি। দিদির আগের বার কয়ে গেছে কি দি তুই একটু মা বাবারে দেখিস, আমি তো পারলাম না দেখতি, তুই একটু দেখিস। এসব হতাশার বিষয়ে যেন আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুধাবন করতে পারেন সেই দাবি জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এই পর্যায়ে আমরা আওয়াজ তুলতে চাই মাদকের বিরুদ্ধে। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, আওয়াজ তোলো। করোনার অনিশ্চয়তার কারণে এর নেতিবাচক প্রতিক্রিয়াগুলো নানাভাবে দেখা দিয়েছে। তার মধ্যে একটি তরুণদের মধ্যে মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তাতে এটা স্পষ্ট, করোনার এই অনিশ্চয়তার সময়ে তরুণদের মধ্যে মাদকের ব্যবহার অনেক বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করুণ মৃত্যুর মধ্য দিয়ে দেশের মানুষ প্রথম বড়ভাবে জানতে পারে এলএসডি নামক ভয়ঙ্কর একটি মাদক দেশে প্রবেশ করেছে, যে এলএসডি সেবন করে একজন নিজেই নিজের মৃত্যুর জন্য অস্বাভাবিক আচরণ করতে থাকে। ভয়ঙ্কর এই মাদকটি যে কেবল দেশে প্রবেশ করেছে তা নয়, বরং এটি বিভিন্ন শ্রেণীর তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটাও দেশবাসী জানতে পারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু সংখ্যক শিক্ষার্থীকে গ্রেফতারের মধ্য দিয়ে। মাদকাসক্তদের চিকিৎসা দিয়ে থাকেন এমন একজন সিনিয়র চিকিৎসক তার অভিজ্ঞতায় বলছেন, করোনার এই সময়ে বেকার তরুণদের মধ্যে যে মাদকের আসক্তি বেড়েছে সেটারই অংশ হিসেবে নতুন নতুন মাদক দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মাদক সেবীদের যেটা বড় প্রবণতা, যখনই একটা নতুন মাদক তৈরি আসে তারা শোনে, তারা কিন্তু তাদের ব্রেইন কিন্তু উজ্জীবিত হয়, উত্তেজিত হয়ে ওঠে। এই জন্য এলএসডি জাতীয় জিনিস এটা বড় মাদক না হলেও আমাদের দেশের বা সব দেশের মাদক সেবীদের জন্য কিন্তু এটা বড় প্রলোভন, বড় আকর্ষণ। এবং তারা এই মাদক পাওয়ার জন্য অন্য মাদকের চেয়ে এই মাদক যত বেশি দামি হোক না কেন তারা এটা কিনবে। এবং যারা ওই ড্রাগ কারবারি যারা আছে তারা জানে এই ব্যাপারটা, সেই জন্য তারা এই মাদকগুলি চোরাচালানি করতেছে এবং অধিক মূল্যে তারা এই মাদক আনতেছে এবং অধিক মূল্যে তারা এটা বিক্রি করবে। করোনার এই অলস সময়ে মাদক নামক ধ্বংসের দিকে তরুণদের পা বাড়ানো, এটাই এখন বড় বাস্তবতা দেশের বিভিন্ন জেলাতে। নাটোর জেলার মাদক পরিস্থিতি নিয়ে গবেষণা করতে গিয়ে ভয়ঙ্কর তথ্য পেয়েছে একটি বেসরকারি সংগঠন। আমরা নাটোর এবং রাজশাহীতে একটা বিশেষ কার্যক্রম পরিচালনা করছি মাদক প্রতিরোধের জন্য, এবং এই ক্ষেত্রে আমরা একটি গবেষণায় দেখতে পেয়েছি যে 47% তরুণ তারা মাদকে আসক্ত। ছোট্ট জেলা শহর মেহেরপুর, সেখানে তরুণদের মধ্যে আগে কখনোই রাতের অন্ধকারে এরকম গোপন আড্ডা দেখা যেত না। ক্যামেরার সামনে প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে জানালেন তারা প্রত্যেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যে অলস সময় তারা কাটাচ্ছেন সেটাই তাদের কাছে এখন সবচেয়ে বড় ক্ষতির কারণ। বর্তমানে আমাদের লাইফের কোনো রুটিনই নাই, কারণ লকডাউনে স্কুল কলেজ বন্ধ, আমরা বাইরে অনেক সময় পাচ্ছি, যার কারণে অনেক যুব সমাজ বা আমার বন্ধুদেরই দেখি তারা নেশার দিকে ধাবিত হচ্ছে। অনেকের ফ্যামিলি অনেক ভালো, টাকা পয়সা দিতে পারে, এরা অনেকের টাকা থাকে, নেশার দিকে অনেকের ছাত্ররা এখন ঝুঁকছে। মেহেরপুরের মতো রাতের অন্ধকার নয়, দিনের আলোতে কাউকে পাত্তা না দিয়ে কুষ্টিয়ায় অবাধে চলে তরুণ শিক্ষার্থীদের মাদকের আড্ডা। এখানকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন,
করোনার সময় এসে তারা ভিন্ন কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। মূলত করোনার এই দীর্ঘ সময় আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অভিযানের ব্যাপকতায় আমরা যেসব জিনিস অবজারভেশন করেছি, তার একটা বড় বিষয় হচ্ছে শিক্ষিত ছেলেরা। শিক্ষিত ছেলেদের মধ্যে আমরা দেখতেছি যে হতাশাটা বেড়ে গেছে, আড্ডাটা বেড়ে গেছে। এই সূত্রে যারা মাদক সেবী ছিল তাদের মাদক নেওয়ার প্রবণতাটা রেগুলারাইজড এবং নিয়মিত আরও বেড়ে গেছে। অন্যান্য জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, করোনাকালীন এই সময়ে তাদের এলাকার পরিস্থিতিও ভালো নয়। এখন যেহেতু করোনাকালীন সময় আমাদের স্কুল কলেজ বন্ধ আছে, গার্জেন যদি তার সন্তানকে সব সময় খেয়াল রাখে যে আমার সন্তানটা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কে কোথায় খেলে, তার বন্ধুটা ভালো কিনা, এটা যদি সে সবসময় খোঁজ রাখে তাহলে ওই ছেলেটা নষ্ট হবে না। কিছু মানুষ যারা দীর্ঘদিন যাবৎ কর্মহীন আছে তাদের মধ্যে হতাশাজনিত কারণে কিছুটা চাহিদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরবরাহ ওইভাবে না থাকায় তাদের চাহিদাটাও ওইভাবে তারা যোগান দিতে পারতেছে না। এখানে বিভিন্ন রকম মাদক বিরোধী অভিযান আমরা পরিচালনা করতেছি। বিভিন্ন জেলা হয়ে এবার নারায়ণগঞ্জে। সেখানকার সরকারি তোলারাম কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা বলছেন, করোনার কারণে তাদের এখন অফুরন্ত অলস সময়। সেই অলস সময় যে কিভাবে ধ্বংসের কারণ হতে পারে সেটা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অনলাইন ক্লাসের নাম করে দেখা যায় যে বিভিন্ন গেমস, বিভিন্ন কিছুতে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের অনেক সহপাঠীরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে হতাশার কারণে। আমার এমনও কিছু বন্ধু বান্ধব আছে যারা এই করোনার কারণে অনেক ডিপ্রেশনে চলে গেছে, তার কারণে তারা অনেক নেশায়, কেউ কেউ ভিডিও গেমের নেশায় আসক্ত হয়ে গেছে, কেউ কেউ মাদকদ্রব্য গ্রহণ করছে। করোনার পূর্বকালীন সময় তারা ভালো স্টুডেন্ট ছিল, তারা পড়াশোনা করতো, বাট এই লকডাউনের কারণে দেখা যায় যে তারা তাদের ইনকাম করার জন্য তারা খারাপ পথটি বেছে নিয়েছে। তো এটা আমাদের মোটেই কাম্য নয়। অনেক অভিভাবক মনে করছেন মাদকের হাত থেকে বাঁচাতে স্বাভাবিক জীবনে শিক্ষার্থীদের ব্যস্ত রাখা অত্যন্ত প্রয়োজন। কেউ মোবাইলে আসক্ত হচ্ছেন, কেউ পাবজিতে আকর্ষণ হচ্ছেন, কেউ বা বাইরে আড্ডাতে আকর্ষণ হয়ে যাচ্ছে তাদের, যে কারণে পড়াশোনার যে অবস্থানটা, যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এই সমাজের আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা কিন্তু আসক্ত পড়ছেন নেশাতে। করোনার অনিশ্চয়তার কারণে তরুণরা কেবল তাদের শিক্ষা থেকেই ঝরে পড়ছে না, অনেকেই জীবন থেকেও ঝরে পড়ছে। না, আমরা এটা কোনোভাবেই হতে দিতে পারি না। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। ছোটবেলায় আমরা অনেকেই স্কুলে যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতায় অংশ নিতাম, কিন্তু একজন তরুণ যিনি তার পড়ালেখা শেষ করে চাকরি জীবনে এসেও সেই একইভাবে যেমন খুশি তেমন সেজে যাচ্ছেন, কেন তিনি সেটা করছেন? অবশ্যই এটার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। সাইদ রিবন পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন তিনি। অবাক করা ব্যাপার, বিমানবন্দর রেল স্টেশনে তাকে পাওয়া গেল একজন মুচি হিসেবে। রিবন মুচি হতে গেলেন কি কারণে? হলেন এই কারণে যে হতদরিদ্র একজন মুচির জীবন সংগ্রাম কেমন সেটা কিছুটা হলেও অনুভব করা এবং মানুষকে সেই অনুভবের ছোঁয়া দেয়া। অল্প সময়ের মধ্যেই আরেকজন এসে মুচি রিমনের ছবি তুলতে লাগলেন। জীবন সংগ্রামের এরকম আরও নানা চরিত্রে পাওয়া গেল রিমনকে। অনেকে দেখবেন যে আপনি জুতা সহ তাকে পা দেয় আর কি কালি করার জন্য, এবং মুচি সে দেখবেন যে জুতা পাই। এটা আসলে একটা মানুষের এটা আসলে ঠিক না, কারণ ঘটনা হলো তার যে পেশার প্রতি কিন্তু একটা আমাদেরকে শ্রদ্ধাবোধ থাকতে হবে। কারওয়ান বাজারের টুকরিতে ঘুমিয়ে থাকা ক্লান্ত রিমন, কিংবা চাকরির খোঁজে থাকা শিক্ষিত বেকার রিমন, অথবা পেটের দায়ে শেষমেশ চোর হওয়া রিমন, এরকম কত না চরিত্র ধারণ করেছেন শিক্ষিত এই তরুণ। এসব ছবি সামাজিক মাধ্যমে দিয়ে তিনি মানুষকে কিছু বার্তা দিতে চান, আর এ কারণেই তার যেমন খুশি তেমন সাজা।
আপনি একটা চরিত্রের মাধ্যমে, একটা স্থির চিত্রের মাধ্যমে এটা অনেক সহজে মানুষের মাঝে রিচ করা সম্ভব, এবং আমি এটা কিছুটা হলেও মানুষের মধ্যে এটা করতে পেরেছি। এবং বিভিন্ন স্টেশনে, বাসে উঠে, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমি এই ছবিগুলো দেখানোর মাধ্যমেই কিন্তু মানুষ বুঝতে পারে যে আসলে এখানে কি বলা হয়েছে এবং এটা সম্ভব। মানুষকে সচেতন করার জন্য যেমন খুশি তেমন সাজার এই পদ্ধতি বেশ কাজে দেয় বলে মনে করেন রিমন। তার এই ছবি বিভিন্ন জেলায় সরকারি অফিসগুলোতেও ব্যবহার হয় বার্তা দেওয়ার জন্য। অসচেতন থাকলে রাস্তায় কিভাবে মানিব্যাগ কিংবা মোবাইল ফোন চুরি হতে পারে সেটিও চোর সেজে মানুষকে সচেতন করেন তিনি। অপরাধমূলক যে বিষয়গুলো আছে সেগুলোও আমি মানুষকে পাবলিক প্লেসে গিয়ে সচেতন করে থাকি, যেমন মোবাইল ছিনতাই, মানিব্যাগ চুরি, মলম পার্টি, অজ্ঞান পার্টির খপ্পর এবং মাদক বিরোধী প্রচারণাও আমি কিন্তু করে থাকি। অপরাধমূলক যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে বাংলাদেশ পুলিশও তাদের বিভিন্ন প্রচারণায় বিলবোর্ড ব্যানার তৈরি করে ব্যবহার করেছেন। শুধু এসব ছবি সামাজিক মাধ্যমে দিয়ে নয়, বরং রিমন সরাসরি ছবি নিয়ে মানুষকে সচেতন করেন রাস্তাঘাটে কিংবা গণপরিবহনে। সেটা তিনি করেন কখনো করোনার ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য, আবার কখনো বা সড়ক দুর্ঘটনার ব্যাপারে সচেতন করার জন্য। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামাজিক মাধ্যমে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন রিমন। গড়ে তুলেছেন বন্ধুদের নিয়ে বিশাল একটি নেটওয়ার্ক। উদ্দেশ্য করোনার এই কঠিন সময়ে সরাসরি অসহায় মানুষের জন্য কিছু করা। বাসায় আমার ওয়াইফ সাদিয়াকে নিয়ে রান্না করি 35টি খাবার, এবং এই 35টি খাবার আমি মানুষের মধ্যে আমার সাধ্যমতো রান্না করে সেটা বিতরণ করি। এবং এই বিতরণের ছবি যখন আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুক ওয়ালে পোস্ট করি, তখন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার স্কুলের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, আমার কলিগ, তারা সবাই এগিয়ে আসার একটা আগ্রহ প্রকাশ করলেন। তো এরপরে আস্তে 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 এই 35টি খাবার এখন একবেলার প্রায় 12,000 খাবারে পরিণত হয়েছে। করোনার এই সময়ে কেন সামর্থ্যবানদের আরও বেশি মানবিক হওয়া উচিত তা বলতে গিয়ে রিমন দেখালেন একজন বিনাকে। রাজধানী বিমানবন্দর স্টেশনের পেছনে যেখানে রিমন দুস্থদের মধ্যে খাবার দিচ্ছিলেন, সেখানেই কোলের বাচ্চাকে নিয়ে অপেক্ষায় ছিলেন বিনা। কিছুটা নীরবে তাকে অনুসরণ করতে লাগলাম। আগে যখন আমি একটা কাজ করতাম, সো তখন আমার সব কিছুই ছিল, বাসা ছিল, সব কিছুই ছিল। পোস্টটা ছিল আপনার অ্যাকাউন্ট ম্যানেজার বলে আর কি, ওইটাকে মেয়ে ম্যানেজার। বেতন ছিল আপনার ওইটাতে 19,000 টাকা। করোনাতে যখন আমার কাজটা চলে যায়, এখন আমি কাজ চাইলে আর কাজ খুঁজে পাই না। অনেক চেষ্টা করছি কাজের জন্য, বাচ্চা রাখার মতো আর কেউ নাই বেঁধে আমি কোনো কাজও করতে পারি না। তাই আজকে বাধ্য হয়ে রাস্তায় থাকতে হচ্ছে, আর রাস্তাতেই আমার মাস্ক বিক্রি করতে হচ্ছে। করোনার এই কঠিন সময়ে এরকম আরও অনেক বিনা যেন বসে আছে একবেলা খাবারের জন্য। তাদের বেদনার গল্পগুলো কেউই যেন শুনতেই চায় না। সেই গল্পগুলোই রিমন শুনতে চান তাদের পাশে দাঁড়িয়ে। এই গল্পগুলোই রিমনকে আজ মানবিক হতে শিখিয়েছে। পিরিয়ডের বিষয়ে নারীদেরকে সচেতন করার জন্য প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকেন ফরিদপুরের এক তরুণী। আর এই কাজ করতে গিয়ে তিনি এমন সব প্রতিবন্ধকতা আর বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যা থেকে তিনি প্রতিজ্ঞা করছেন শেষ পর্যন্ত তিনি এই নিয়ে সামাজিক আন্দোলন চালিয়ে যাবেন। যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এখনও আমাদের সমাজে নানা ভ্রান্ত ধারণা রয়েছে, এখনও যে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলা যেন এক ধরনের অপরাধ, সেই রকম একটি বিষয়ে সাহস নিয়ে কাজ করে যাচ্ছেন ফরিদপুর সদরের তাহিয়াতুল জান্নাত রেমি। আমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমার মাধ্যমিক শেষ করেছি, সেখানে নারীদের জন্য আলাদা কোনো টয়লেট ছিল না, এবং এই জন্য দেখা যেত যে দিনের পর দিন আমি মাসিকের সময়গুলোতে এইভাবে অপরিচ্ছন্ন অবস্থায় আমি পার করতে হয়েছে। নট অনলি আমার সহপাঠী যারা ছিলেন, ইভেন আমার আশেপাশে যারা ছিলেন, তাদেরও এমনই হতো। এবং মাসিককালীন এই সময়টাতে তারা স্কুল বন্ধ দিত এবং দেখা যেত আস্তে আস্তে তারা পিছিয়ে যাচ্ছে পড়াশোনায়। তো
তো এই যে নারীর কর্মদক্ষতা বৃদ্ধির জায়গাতেই আসলে নারীরা আস্তে আস্তে শুরুর দিকেই পিছিয়ে যাচ্ছে। মাসিকের মতো একটি স্বাভাবিক প্রক্রিয়াকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না, বা এর সঠিক ব্যবস্থাপনা আমাদের সোসাইটিতে এখনও আসেনি। এই জন্য তো তখন থেকে নিজের জীবন থেকেই উপলব্ধি করেছি যে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। মাসিক নিয়ে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় রেমিকে, যা কাজের ক্ষেত্রে রেমিকে আরও বেশি দায়িত্বশীল হতে শিখিয়েছে। ৮৬% নারী এখনো পর্যন্ত পুরাতন কাপড় ব্যবহার করছে এবং সেই কাপড়ের প্রপার ইউজটাও তারা জানে না। এখানে একটা ঘটনা শেয়ার করি। বেদে সম্প্রদায়ের নারীরা মাসিক ব্যবস্থাপনায় তারা ব্যবহার করছে চট। মানে এটা কিন্তু খুবই আমার কাছে মনে হয় যে এর মতো ভয়ানক এবং ওদের স্বাস্থ্যের জন্য, একজন নারী বা একজন মানুষের স্বাস্থ্যের জন্য এর চাইতে ক্ষতিকর আর কি হতে পারে। আমরা যখন ফিল্ড ওয়ার্কগুলোতে যাই দেখা যায় যে আমরা 40 কি 50 জন নারীকে নিয়ে কাজ করছি, তার মধ্যে আমরা 2 জন নারী পাচ্ছি যার জরায়ু বের হয়ে এসেছে, এবং আমরা অসংখ্য নারী পাচ্ছি যাদের অসময়ে মানে তার বয়স হয়নি মাসিক বন্ধ হয়ে যাওয়ার, তার মধ্যেই তার মানে মাসিক বন্ধ হয়ে গিয়েছে। এই সময়টা এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে এই নিয়ে কোনো বিকার নাই। এমন একটি বিষয় নিয়ে প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন রেমি, যেখানে প্রতিনিয়ত তাকে পাহাড় সমান বাধা অতিক্রম করতে হয়। স্কুলে যখন আমরা স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলছি, মাসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তখন আমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু এক্সেস দেওয়া হতো না। ইভেন আমরা যখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা যখন এই বিষয়টা নিয়ে পোস্ট করতে যাই, এখনও দেখা যায় হাজার হাজার আজে বাজে কমেন্টস। তারপরে বিভিন্ন গ্রুপগুলোতে আমাদেরকে পোস্ট করতে দেওয়া হয় না, অহেতুক কেন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি। ইভেন এমনও হয় যে আমাদেরকে এতটাই বুলিংয়ের শিকার হতে হচ্ছে যে মাসে কি নতুন হচ্ছে কি না, এটা নিয়ে কেন এত বাড়াবাড়ি করতে হবে, এইটা নিয়ে কেন কথা বলতে হবে, এই ধরনের অহরহ কথা আমরা শুনছি। রেমি মনে করেন মাসিকের সময় নারীর স্বাস্থ্য সুরক্ষার জন্য কেবল সচেতনতাই যথেষ্ট নয়, আর্থসামাজিক নানা পরিস্থিতিও বিবেচনায় রাখা প্রয়োজন। আমরা হলো শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান, ইভেন একটা রেস্তোরাঁতে আমরা, ইভেন নিউ মার্কেটের ওয়াশরুমে আমরা হচ্ছে মাসিক সুরক্ষা ব্যাংক স্থাপন করলাম। ওই ব্যাংকে মানে ওই পার্টেক্সের বক্সের মধ্যে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন থাকবে। নারীরা যে কোনো সময়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের ফেস করতে পারে এবং তখন তারা ওই বক্স থেকে মাসিককালীন যে সামগ্রীগুলো তাদের প্রয়োজন, আন্ডারগার্মেন্টস, স্যানিটারি ন্যাপকিন, সাবান, এগুলো তারা নিতে পারবে। এই পর্যায়ে থাকছে দেশে দেশে তারুণ্য। এই পর্যায়ে আমরা কুয়েত প্রবাসী এক তরুণ উদ্যোক্তার গল্প বলবো, যিনি এখন অনেকের কাছেই অনুকরণীয়, কারণ তিনি তার সাফল্যের পেছনে ভিন্ন কিছু চিন্তা কাজে লাগিয়েছেন। কুয়েতের অন্যান্য প্রবাসী বাংলাদেশির মতোই কোম্পানির অধীনে চাকরি করতেন শহীদুল ইসলাম। তবে তার চাকরি করার উদ্দেশ্যটা ছিল ভিন্ন। তিনি চাকরি করতেন কিভাবে ব্যবসা করা যায় সেটা শেখার জন্য। এমনকি বেশি বেতনের চাকরির প্রস্তাব পেয়েও শহীদুল সেই চাকরিতে যাননি, কারণ সেখানে ব্যবসা শেখার সুযোগ কম ছিল। কম বেতন হলেও আমি আমার ওই ধরনের ব্যবসা বা ওই ধরনের কাজ খোঁজা শুরু করি। এরপরে খুঁজতে খুঁজতে ছোটোখাটো একটা কোম্পানির মার্কেটিং কাজ আমি পেয়ে যাই, যার বেতন একেবারেই সামান্য, খুব বেশি নয়। কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমার ব্যবসা শেখা। কিছুদিন কাজ করার পরে যখন আমার একটি অভিজ্ঞতা হলো যে মার্কেটিং এইভাবে করা যায়, তখন আমি চাকরি ছেড়ে দিই। ব্যবসা শেখার পর শহীদুল একসময় নিজেই কুয়েতে খাদ্যপণ্য নিয়ে ব্যবসা শুরু করেন, যেখানে অল্প দিনের মধ্যেই হোঁচট খান তিনি। কারণ হিসেবে শহীদুল আবিষ্কার করেন তার এখনও ব্যবসা পুরোপুরি শেখা হয়নি, তাই শেখার জন্য আবারও চাকরিতে যোগ দেন তিনি। সেই চাকরি ছেড়ে দিয়ে 2014 সালে আবারও মশলা জাতীয় খাদ্যপণ্য নিয়ে কুয়েতে ব্যবসা যাত্রা শুরু করেন শহীদুল। সে যাত্রায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2014 সাল থেকে আমি আসলে কনফিডেন্স চালু করি। এই ব্র্যান্ডের আমার কাছে রয়েছে, বিশেষ করে স্পাইসি জগতের যে জিনিসগুলো, যেই প্রোডাক্টগুলো রয়েছে, ফুড আইটেম ছাড়াও
আমাদের পারফিউমের ব্যবসা রয়েছে। আমার উল্লেখযোগ্য কাতার আছে, কুয়েত আছে, ইরাক আছে, আরও বেশ কিছু কান্ট্রি আছে যেখানে আমাদের পণ্য সেল হচ্ছে। আমার এখানে বাংলাদেশি, ইজিপশিয়ান, ইন্ডিয়ান লোক রয়েছে আমার কোম্পানিতে। আমার এখানে কোম্পানিতে সর্বমোট 25 জন, কুয়েতে 25 জন লোক কাজ করে। বিভিন্ন দেশের পাশাপাশি নিজের দেশ থেকে খাদ্যপণ্য নিয়ে কুয়েতে ব্যবসা করার জন্য শহীদুল বাংলাদেশেও একটি ফ্যাক্টরি চালু করেন। এভাবেই অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। মূল থিমটা হলো, যদি কোনো বন্ধু বান্ধব এই ব্যবসায় আসতে চান বা করতে চান, প্রথমত যে কাজটা করতে হবে আপনাদের, আল্লাহর উপর ভরসা রেখে নিজের হিম্মত নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যবসা শুরু করার পরে অবশ্যই কারো না কারো জীবনে এটা ধাক্কা আসবে, ধাক্কাকে অতিক্রম করতে হবে। যেই জিনিসগুলো যদি কেউ চিন্তা করে যে আমার নগদ ইনকাম বেশি করতে হবে, তখন কখনোই সে সাকসেসফুল হতে পারবে না। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntbbd.com। এছাড়া আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।